আপনারা দেখছেন সাধনা। এই বাড়িতে যেহেতু এসেছি, সকলের আলোচনা শুনতে শুনতে মনে হচ্ছিল এই বাড়িতে যে অভিভাবকরা দুজন ছিলেন, স্বামীজির মা বাবা, যে আপনাদের অনেকে হয়তো হস্টেলে দেন, কিন্তু সত্যি সত্যি সব থেকে যদি বাড়িতে পরিবেশ ঠিক থাকে, অনেক সময় কি হয় জানেন তো, মা বাবার ইচ্ছা থাকলেও অনেক সময় বাড়িতে সঠিক পরিবেশ সৃষ্টি করা যায় না। আজকাল কলকাতা এইসব অঞ্চলে বাড়িগুলো এমন যে যে অন্য বাড়ির প্রভাব, যেটাকে আমরা বলি পিয়ার গ্রুপ ইনফ্লুয়েন্স, সেটা সাংঘাতিক। সমবয়স্ক ছাত্রছাত্রীদের প্রভাব আপনার ছেলে মেয়েদের উপরে সাংঘাতিক। সেই জন্য হয়তো আপনার অনেক সময় ওই পরিবেশ থেকে একটু আমাদের কাছে দিতে চান। কিন্তু আইডিয়াল হচ্ছে কি, যদি বাড়িতেই সৎ শিক্ষা দিতে পারেন, মা বাবার কাছে যদি সন্তান থাকে, তার থেকে বড় শিক্ষা আর কিছু হয় না। সেটা যেটা দরকার সব আলোচনা করেছেন সবাই, প্রায় এতক্ষণ যে আলোচনা হলো তার মধ্যে এগুলো প্রায় সবই বলেছেন এরা। যেটা দরকার হচ্ছে, সব ক্ষেত্রেই দরকার, জীবনেরই এটা একটা কোনো কিছু ভালো কিছু করতে গেলেই দরকার, আমাদেরও দরকার। এবং আপনারা যারা সংসারে আছেন, পুত্রকন্যা আছে, তাদের তো বটেই দরকার, তো বটেই, সংসারেই দরকার এটা। সেটা তো ধৈর্য, ভালোবাসা তো থাকতেই হবে। সিসি মা বলছেন ভালোবাসায় তার সংসার গড়ে উঠেছে। এইটা অবশ্য স্পেসিফিক্যালি বলেছেন আমাদের সন্ন্যাসীদের জন্য। এই কথাটা বলেছিলেন একজন সন্ন্যাসীকে, যে ঠাকুরের সংসার অর্থাৎ রামকৃষ্ণ সংঘ ভালোবাসায় গড়ে উঠেছে। শুধু সন্ন্যাসীর সংঘটার জন্য না, সারা পৃথিবী ভালোবাসার উপরেই দাঁড়িয়ে আছে, ভালোবাসারকে অবলম্বন করেই বেঁচে আছে। যেখানে ভালোবাসা সেখানেই ভগবানের প্রকাশ। কাজে ভালোবাসা থাকতে হবে, পরিপূর্ণ ভালোবাসা, পারস্পরিক ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা। তার সঙ্গে সঙ্গে থাকতে হবে অসীম ধৈর্য, মানে ধৈর্যর কোনো শেষ থাকবে না। আপনি ধরেই নেবেন যে সন্তান হয়তো আপনার কষ্ট, আপনার স্বার্থত্যাগ এগুলো ধরতে পারবে না, মানে সেটা বুঝতে পারবে না, আপনাকে আঘাত করে চলবে। আপনি যে এত কষ্ট করছেন সেটা মনে থাকবে না। আপনারা সবাই পথের পাঁচালী নিশ্চয়ই দেখেছেন, তাই না? অপু ট্রিলজি দেখেছেন। একটা আমার খুব মর্মস্পর্শী ঘটনা মনে হয়। অপু খুব মাকে ভালোবাসে, এটা দ্বিতীয় অধ্যায় বা তৃতীয়টা বোধহয়। অপু ফিরে এসেছে, মানে গ্রামে এসেছে। সর্বজয়া এসবগুলো ঘটনাগুলো আছে, তুই যে হোস্টেলে থাকিস, ওখানে খাস, সেটা কেমন খেতে লাগে। বলছে তোমার মতন নয়। মায়ের খুব আনন্দ হচ্ছে। তারপর রাত্রিবেলায়, আপনারা দেখেছেন তো নাকি, রাত্রিবেলায় সর্বজয়া বোধহয় একটু অত্যন্ত দরিদ্র, তো যাই হোক, একটু বোধহয় একটু কাপড় টাপড় মানে সূচি কার্য করছেন। আর নিজের কষ্টের কথা কাকে বলবেন? আমাদের দেশের মেয়েদের তো এরকম, মানে মা মানে হচ্ছে তাকে কেউ কোনোদিনও জিজ্ঞেস করবে না যে কেমন ভাবে তুমি সংসার চালাচ্ছ, কি করছো। আমি যেমন একসময় অনেক যুব সম্মেলন করেছি, তখন ছেলে মেয়েদের সঙ্গে প্রশ্নোত্তর হতো, হৃদয়ের কথা বলতে হতো। যে স্বামীজি বলছেন হৃদয় না থাকলে কিচ্ছু হলো না। তখন যদি বুদ্ধি এবং হৃদয়ের মধ্যে সংঘাত বাঁধে, তবে তুমি হৃদয়কে অনুসরণ করবে। এসব বলতে গিয়ে বাচ্চাদের মনে ইমপ্রেস করানোর জন্য অল্প বয়স্কদের মধ্যে জিজ্ঞেস করতাম, আচ্ছা তোমরা কে কতজন বলো তো, তোমরা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো, বিকেলবেলা যখন বাড়িতে যাও, বিকেলবেলার খিদেটা বেশি পায়, নিজের অভিজ্ঞতা থেকে বুঝছি। যদি 3-4টের সময় স্কুল ভাঙে যখন, তখন বেশি খিদে পেত ছোটবেলায়। তো তোমরা তো বাড়িতে গিয়ে খাও, তোমরা তো সারাদিন মায়ের সঙ্গে থাকো না, তা কে তোমাদের মধ্যে জিজ্ঞেস করো বলো তো, যে মা তুমি আজকে কখন খেয়েছো? হাত তুলতে বেশি হাত উঠতো না। ছেলেদের মধ্যে থেকে তো হাত উঠতোই না, মেয়েরা কিন্তু 2-1জন হাত তুলতো যে জিজ্ঞেস করেছে, বলে এবার থেকে তোমরা জিজ্ঞেস করবে, এসবই বলতাম। তা যাই হোক, তার সর্বজয়া অপুকে বলছে, আজকাল জানিস তো শরীরটা মাঝে মাঝে খারাপ হয়, একটু একটু জ্বর হয়, কতদিন যে থাকবো জানি না, এটা বলছে। তাকে দেখে অপু ঘুমিয়ে পড়েছে, বুঝতে পেরেছেন? এই যে কথাগুলো বলছেন, অপুর কিন্তু কানে যায়নি। হ্যাঁ, তা এই ধরনের আমি যেটা বলছি, এগুলোকে আপনাকে ধৈর্য সহ্য করতে হবে। মা হয়েছেন বা বাবা হয়েছেন মানে হচ্ছে একেবারে স্যাক্রিফাইস।
আপনি কিছুই পাবেন না এটা ধরে নিতে হবে, তা সত্ত্বেও কিন্তু ধৈর্য রাখতে হবে, কারণ এটাই হচ্ছে তপস্যা। ভগবান আমাকে ধরুন আমাদেরকে সন্ন্যাস আশ্রমে রেখেছেন, আপনাদেরকে সংসার আশ্রমে রেখেছেন। তপস্যা ছাড়া জীবনে আমি উন্নত মানুষ হতে পারবো না, আমাকে উন্নত হতেই হবে। আমাদের যে জীবনের ধারাটা হচ্ছে কি, আপনি যদি নাও চান আমার ভালো হয়ে কাজ নেই আমি এরকমই থাকবো, তা হবে না। আমাদের হিন্দু যে পদ্ধতি, কর্ম পদ্ধতি বা কর্ম বা জন্ম জন্মান্তরের যে সত্যটা রয়েছে, তাতে হচ্ছে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না, হয় আপনাকে এগোতে হবে নয় পেছোতে হবে। কাজে তপস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতেই হবে, এবং তপস্যার মাধ্যমে, তপস্যাকে যদি আপনি ঠিক ঠিক বরণ করেন পজিটিভলি, তবেই আপনি উন্নত হবেন। উন্নত থেকে উন্নততর হতে হতে একদিন আপনার এই যাওয়া আসাটা শেষ হবে। কাজেই এইটাকে আপনার তপস্যা হিসেবে ধরে নিতে হবে, যে অসীম ধৈর্য, সবসময় নিজেকে শান্ত করবেন। এমন পরিস্থিতি হবে যে মনে হচ্ছে যেন মাথা ঠিক আর রাখা যাচ্ছে না, কিন্তু তখন নিজেকে মনে মনে বলবেন শান্ত হও, শান্ত হও, মাথা গরম করবেন না। আর সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য, আপনার ক্ষেত্রে। মাথা যদি আমি গরম করি তাহলে আমার সিদ্ধান্ত ভুল হবে। যার মাথা যত ঠান্ডা সে তত সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অনেকে ব্যক্তিত্ব বলতে মনে করে যে খুব উঁচু স্বরে কথা বললো, খুব ধমক দিল। অনেকে ভাবে আমার এমন ব্যক্তিত্ব যে একেবারে কড়া কথা গিয়ে বলবো কেউ সবটুক মানে মুক্তি তুলতে পারবে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এইরকম লোকটা কিন্তু ভালো কাজ করতে পারে না। ধৈর্য, সিসি মাকে একদম আদর্শ করতে হবে। সিসি মা একদম অত শান্ত, ওই শান্ত ভাবেই কিন্তু হবে। আরেকটা কথা এরা বলেছেন, আপনি আচরি, নিজে কিন্তু একটা ভালো জীবন যাপন করতে হবে, নিজেকে একদম পারফেক্ট। আপনি যদি 10% শেখাতে চান, আপনাকে 100% শেখাতে হবে। এগুলো সহজ ব্যাপার। আপনি চাচ্ছেন ছেলে পড়ুক, আর আপনি যদি পাশের ঘরে একটা খুব আপনার লোভনীয় সিরিয়াল দেখেন, তাহলে হবে না। খুব লোভনীয় সিরিয়াল, আজকে না দেখলে আপনি লিঙ্কই খুঁজে পাবেন না, সাংঘাতিক লোকসান। কিন্তু কি করা যাবে, কি করা যাবে যে আপনার ছেলের পরীক্ষা এই সময় এসছে, আর ছেলেটা তো সিরিয়াস, ছোট ছেলে, সেও সিরিয়াল দেখতে ভালোবাসে। কাজে যতই কষ্ট হোক আপনাকে সিরিয়াল বন্ধ করতে হবে। কালকে ফোন করে বন্ধুর কাছ থেকে জেনে নেবেন আজকে কি হয়েছিল, আপনাকে আজকে সিরিয়াল দেখলে চলবে না। তাই এটা একটা ছোট্ট উদাহরণ। জীবনে আপনাকে প্রচুর স্যাক্রিফাইস করতে হবে যদি সন্তানকে মানুষ করতে হয়। আর মানুষ করতে হয় মানে, মানুষ বলতে আপনি কি বোঝেন এটা আবার বুঝতে হবে। হ্যাঁ, মানুষ করতে হয় বলতে আপনার মতো সবাই ভক্ত তো নাকি, এখানে তো ফ্রিলি ঠাকুরমা স্বামীজি আমাদের কথা বলা যাবে। কাজে মানুষ যদি বলতে হয়, আমাদের ঠাকুরমা স্বামীজির ভাবে যদি বলতে হয়, আমার এগুলো মনে হয় যে প্রথম হচ্ছে সৎ এবং হৃদয়মান হতে হবে। যদি সংক্ষেপে বলতে হয়, মানুষ, ভালো মানুষ এর তালিকা বাড়ানোর কোনো শেষ নেই, ভালো হওয়ার তো শেষ নেই, কিন্তু মূল কিছু কয়েকটা যদি বলতে হয়, সৎ এবং হৃদয়মান, তার সঙ্গে সঙ্গে উৎসাহী এবং স্বাবলম্বী। খুব সৎ হৃদয়বান কিন্তু করে কিছু করতে পারে না, তাকেও ঠিক আদর্শ মানুষ বলা যাবে না। তার প্রতি সহানুভূতি হবে, কষ্ট হবে, তাকে সাহায্য করতে সবার ইচ্ছা হবে, করুণাও হয়তো হবে, কিন্তু আদর্শ মানুষ হচ্ছে একদিকে যেমন সৎ হৃদয়বান হচ্ছে, সঙ্গে সঙ্গে স্বাবলম্বী হচ্ছে। এই যে স্বামীজি যে শিক্ষার কথা বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র জানেন তো ওই শিক্ষার, নেতাজি তো একেবারে স্বামীজির ভাবে মানসপুত্র, সেজন্য স্বামীজি যে শিক্ষার কথা বলেছেন, নেতাজি তিনি তো কম লোক ছিলেন না, এত সহজভাবে বলেছেন শিক্ষার কথা। আদর্শ দুটো কথাই বলছেন, দেখুন সিম্পল, যে সব দেশেই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন ও জীবিকা উপার্জন। দেখুন এই দুটোর মধ্যে পড়বে। শুধু কেরিয়ার তৈরি করলে আদর্শ শিক্ষা হলো না, আর শুধু চরিত্র তৈরি করেছে তাহলেও আদর্শ শিক্ষা নেই। চরিত্র থাকবে তখন নিজের পায়ে দাঁড়ানো হবে। তা আমাদের আদর্শ মানুষ কিন্তু এরকমই হবে। চরিত্র মানে হচ্ছে সৎ, কোনো তিনি অন্যায় কাজ করেন না। আবার হৃদয়বান, চারপাশের মানুষের জন্য অনুভব করে, দেশের জন্য, পৃথিবীর জন্য অনুভব করে। আবার সে জীবনেও একটা অন্যের উপরে নির্ভরশীল হয়নি। এইরকম একটা মানুষ তো আপনার ছেলে মেয়েদেরকে করতে চাচ্ছেন। কাজে সব অবস্থায় একেবারে আপনাকে সতর্ক হতে হবে যে আপনার আচরণে যেন এগুলো প্রকাশ পায়। এইসব কথাগুলো এরা বলেছেন। আমি চাচ্ছি আমার ছেলে আমার মাকে আমাকে ভালোবাসুক। আমার ছেলে কি দেখছে যে আমিও আমার মাকে ওরকম ভালোবাসছি, বাবাও তার বাবাকে বা মাকে ওরকম ভালোবাসছে, এটা দেখতে হবে।
সবার মধ্যে। আমি দেখেছি এরকম আপনাদের মধ্যে, আপনারা বিশেষ করে এরকম যে খুব আমার কাছে নালিশ করছে, মানে ভক্ত মহিলা। মহারাজ আজকে নামটা বলে দিতে পারি, বাঘা, আজকে বাঘা গেছে, ওকে আপনি আপনি কিন্তু বকে দেবেন। কি হয়েছে বলে, আজকে ঠাকুমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে গেছে না। তা আমি দেখে খুব ঠাকুর মানে তো ওনার শাশুড়ি, সাধারণত আমরা দেখি যে যে এরকম হয় না, মানে শাশুড়ি আর বৌমা যেন সবসময় ঝগড়াই করে আছে, তা না, বউ ব্যতিক্রমই বেশি, যে ভালো সংসারটা। তিনি এরকম বলছেন, আমাদের সঠিক ভক্ত যে আমাকে ফোন করে বলছেন, সে সবসময় আমাদের এখানে পড়ে আসে, মাঝে ওকে একটু বকবেন, ও আজকে ঠাকুমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে গেছে। এবং তো তা আমি বললাম যে কিরে তুই এরকম করেছিস কেন? তা এইরকম আপনারা আমাদেরকে দেখতে হবে, যে আমি যদি চাই যে আমার ছেলে আমাকে খুব ভালোবাসুক, যেহেতু আমি তার মা এবং বাবা, তবে আমার ছেলেও যেন দেখে যে আমি আমার মা বাবাকে এরকম ভালোবাসছি। যে কোনো ক্ষেত্রে নিজের আচরণ দিয়ে বোঝাতে হবে। আরেকটা হচ্ছে, এটা ওই যে কবিতাটি পড়লো না, ইফ এ চাইল্ড, এগুলো সব কিন্তু আমি বলছিলাম ইনি এসব করেন, ওনার পুরুলিয়াতে এই বইটি আছে। আমি বললাম যে এই বইটা দিয়ে দিলে তার সভাটা করতে হতো না। এর মধ্যে সব অভিভাবকদের জন্য কি করতে, অনেক কিছু আছে, অন্তত আমি যা বলবো তার থেকে অনেক বেশি আছে। কাজে এরপরে আপনারা ওনার কাছ থেকে এই বইটাকে জোর করে ছাপিয়ে সংগ্রহ করে নেবেন, তাহলে এই সভা করার দরকার হবে না, আপনারা সবকিছু শিখে যাবেন। তা যাই হোক, এখানে সেই কথাটা আছে, এটা ঠাকুরমা স্বামীজির কথা, যে আমাদের ঠাকুরের মধ্যে নেতিবাচক কিছু ছিল না। ঠাকুরকে দেখেছিস না, বলছেন স্বামী শিষ্য সংবাদে, যে যারা একেবারে সত্যি সত্যি খুব পিছিয়ে আছে বা যাদের মধ্যে অনেক ত্রুটি আছে, তাদেরকে ঠাকুর কিভাবে ভালোবেসে উৎসাহ দিয়ে মানুষ করে তুলতেন। তেমনি দেখবি ওই প্রসঙ্গে বলছেন, কোনো নেতিবাচক কিছু বলবি না। যার জন্য আপনারা জানেন বোধহয় যে স্বামী যখন নিয়ম করছেন আমাদের জন্য, তখন একটা নেতিবাচক ছিল, করি তারপর বলে দেখতো নেতিবাচক কিছু আছে কিনা। তখন দেখা যাচ্ছে বাক্যের মধ্যে একটা নেতিবাচক আছে, সেটা হচ্ছে মঠে কোনো রকমের ধূমপান চলবে না। ওই নাটা মানে বাক্যেও নেতিবাচক চলবে না, তখন ওই বাক্যটাকে আবার উল্টে করে দেখা হলো যাতে নেতিবাচক বাক্য না হয়। এর মধ্যে দিয়ে স্বামীজির মানে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারাটা প্রকাশ পাচ্ছে। আর রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা মানে এটা একটি আলাদা ভাবধারা, এটা হচ্ছে চিরকালীন জীবনধারার সম্বন্ধে যে সত্য ভাবধারা, সর্বকালীন সত্য ভাবধারাটাই হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা। এবং নেতিবাচক, রবীন্দ্রনাথ মতন মানুষ স্বামীজির মধ্যে ওইটা আবিষ্কার করেছেন, যে স্বামী বিবেকানন্দের মধ্যে নেতিবাচক কিছু নেই। স্বামীজি ওই কথাটা ঠাকুরের কথা বলতে গিয়ে, যে ঠাকুরের মধ্যে সবকিছু পজিটিভ বলতে গিয়ে বলছেন, যেসব মা বাবারা দেখবি ছেলেদেরকে বোকা গাধা বলে, সবসময় তিরস্কার করে, দেখবি তাদের ছেলে মেয়েরা সেই বোকা গাধাই হয়ে যায়। কোনো নেতিবাচক কথা বলবেন না, হ্যাঁ, তাদেরকে উৎসাহ দেবেন, অপমান করবেন না, অপমান করে অন্যের সামনে অপমান করবেন না। যেমন আপনার ছেলে আর একটা বন্ধু এসছে, হ্যাঁ, তুলনা করে দেখ তো ওরা কত, তোমরা কত ভালো, কত খারাপ, এই ধরনের কথা বলবেন না। ছেলেটিকে দেখে আমার ছেলেটা হয়তো হাসছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনার ছেলে হয়তো কিচ্ছু মনে করছে না, মনে করুক বা না করুক, খুব সম্ভবত মনে করছে, আপনাকে বুঝতে দিচ্ছে না। আর মনে যদি নাও করে, আপনি কিন্তু এই পদ্ধতিটা আপনার পক্ষে ভালো নয়। আপনি ছেলে মেয়েকে অপমান করবেন না, যদি করতে হয় আলাদা ডাকুন, ডেকে বলুন যে এরকম এরকম করতে একটু পারছে। আর বন্ধু হয়ে যাবেন, ছোটবেলার থেকে দেখবেন বন্ধু, একেবারে বন্ধু হয়ে যাবেন, যেন আপনার সঙ্গে ওর মনের কথা বলতে কোনো অসুবিধা না হয়। যদি বন্ধু না হয়, বড় হচ্ছে, আপনার কাছে কিছু গোপন করছে, তখন আপনি খুঁজে বের করবেন যে কি করে ওকে আমি আমার বন্ধু বানাতে পারি। এই বন্ধু যদি হতে পারেন না, তাহলে আপনার অনেক কিছু রিস্ক থেকে আপনি বেঁচে গেলেন। আজকালকার জগৎটা বড্ড খারাপ, আপনি বুঝতে পারছেন না, বাইরের জগৎ পাল্টে যাচ্ছে। সেই জন্য মা হওয়া বা বাবা হওয়া, অভিভাবক হওয়া খুব মানে তপস্যা, মানে সত্যিকারের তপস্যা। আপনার ভালোবাসা আছে, ধৈর্য আছে, তাদেরকে ভালো রাখার, ভালো ব্যবস্থা করা, ভালো শিক্ষা দেওয়ার জন্য আপনার উৎসাহ আছে, সবকিছু আছে। সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, জগৎ কিভাবে এগোচ্ছে। আপনারা তো কাগজে টাগজে দেখেন কোথার থেকে কি একটা ব্লু হোয়েল না কি হচ্ছিল না, এগুলো রাখতে হবে। তারপর আজকাল সাংঘাতিক জিনিস হচ্ছে এই মোবাইল অ্যাপ, আপনি তো আর হাত থেকে ছড়িয়ে দিতে পারবেন না। হ্যাঁ, আবার
কি সে করছে ওটা নিয়ে, সেটা সম্বন্ধে যদি চোখ বুজে থাকেন, দুর্ঘটনা ঘটে যেতে পারে। খুব ভালো ছেলে আপনার চলে যেতে পারে, কাজে চ্যালেঞ্জটা খুব কঠিন হয়ে গেছে। কাজে আপনাকে খুব ওয়াকিবহাল থাকতে হবে, সেজন্য বন্ধু হওয়া দরকার। আর বন্ধু হতে গেলে কি করা দরকার জানেন তো? এই জিনিসটা আমরা খুব নেগলেক্ট করি, হয়তো সময়ের চাপে আমরা এটা করে উঠতে পারি না। মানে লাইফটাই এমন হয়ে গেছে, অনেক বেশি টাকা পয়সার দরকার হয়, অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি। বাবা তো খুবই ব্যস্ত, অনেক ক্ষেত্রে মাও ব্যস্ত, কিন্তু ওটা খুব ডেঞ্জারাস। এর মধ্যে থেকে একটা ওয়ে আউট বের করতে হবে। অন্তত ধরুন সপ্তাহে একদিন মা বাবা ছেলে মেয়ে সময় দিচ্ছেন, এই গোটা ফ্যামিলি নিয়ে একসঙ্গে থাকার কিন্তু বিশেষ দরকার আছে। ওটাকে যদি আপনি ইন টার্মস অফ মানি দেখে ভাবেন যে ওয়েস্টেজ হচ্ছে, তা না, ওটা কিন্তু ওয়েস্টেজ না, এটা ভীষণ দরকার, এটা ভীষণ দরকার। ছোট্ট বাচ্চাও আজকালকার দিনে ডাক্তাররা বলেছে, ছোট্ট বাচ্চা বলতে তার হয়তো এখন 1 বছর হয়নি, ছোট্ট বাচ্চাও যে বাড়িতে মা বাবা একসঙ্গে থাকে সেখানে গ্রোথ ভালো হয়, জানো তো? হয়তো মায়ের কাছে নেই, দিদিমার কাছে আছে, অনেক সঙ্গ পাচ্ছে, সেটা ঠিক, তার তো কিছুটা হলো, কিন্তু মাও আছে, বাবাও আছে, আর 12 মাসের বাচ্চাটিও আছে। এরকম যখন হয়, অবজার্ভ করে দেখা গেছে সেই সময় কিন্তু বাচ্চাটির মানসিক প্রফুল্লতা অনেক বেশি থাকে। শুধু মানসিক প্রফুল্লতা বেশি থাকে না, বাচ্চাটির যে প্রত্যেকটা বাচ্চা তো কিছু কিছু ক্ষমতা নিয়ে আসে, এই 11-12 মাসের মধ্যে তার এই ফ্যাকাল্টিগুলো খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে। কত এগুলো আপনারা হয়তো বেশি জানেন, কত মাসে সে হামাগুড়ি দেবে, কত মাসে একটু কথা বলার চেষ্টা করবে, এগুলো সব বাড়ে সব। ধীরে ধীরে যখন দেখা যাচ্ছে শিশু মা বাবা উভয়েরই সাহচর্য পাচ্ছে একই সঙ্গে, তখন দেখা যাচ্ছে শিশুর ঠিক স্বাভাবিক গ্রোথ হচ্ছে। যেটা 12 মাসের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা 22 বছরের ক্ষেত্রেও প্রযোজ্য। যে আপনারা মা বাবা আপনাদের যত ব্যস্ততা থাক, আপনাদের প্ল্যানিংটা এমন করবেন লাইফ সম্বন্ধে যে মাঝে মাঝে সপ্তাহে একদিন বা কিছুদিনের জন্য 2-3 দিন, মানে একসঙ্গে গোটা মা বাবা ছেলে মেয়ে ভাই বোন, এর ফলে কি অনেক কিছু হয়, আমাদের অজ্ঞাতসারে অনেক রকম মানসিক বিকাশ হয়, অনেক রকম মানে মানে মানসিক বিকাশ কিরকম হয়, পরস্পরের ভালোবাসা বাড়ছে, পরস্পরের বন্ডটা বাড়ছে, সেই ছেলেটা সেই মেয়েটা বা স্বার্থপর হচ্ছে না। ওই যে দেখছেন, এর ফলে কি হবে জানো তো? আপনাকে ভালোবাসবে, আপনার অভাব বোধ করবে, মা নেই, মা একটু বাইরে আছে, বাবা নেই, ফাঁকা ফাঁকা লাগছে, এগুলো খুব দরকার আছে। ভারতবর্ষের ফ্যামিলিটা এবং সারা পৃথিবী এখন ভারতবর্ষের ফ্যামিলির ওয়ে অফ লাইফের দিকে ফেরার চেষ্টা করছে তারা। এই যে পারিবারিক জীবন, পারিবারিক বন্ধনটা হচ্ছে ভারতবর্ষের একটা বৈশিষ্ট্য। আমরা দেখুন, আমাদের রামায়ণ মহাভারত সবকিছু হচ্ছে পারিবারিক বন্ধনের উপর প্রতিষ্ঠিত। আমরা পরিবারের ভিত্তিতে আমরা কিন্তু গোটা সমাজটাকে দেখতে চাই। যেমন আমাদের দেখুন, আমরা পাশের বাড়ির ইয়েকে বলি মাসিমা, ওখানেও মা, তিনি আমার মায়েরই মতন। পাশের বাড়ির দাদাও আমার দাদা। আজকাল উঠে যাচ্ছে সব, আজকাল সবাই বড় তাকে নাম ধরে ডাকছে, দাদাটা তো উঠে যাচ্ছে। কিন্তু এই ঠাকুরমা স্বামীজি এবং তাদের যে ভক্ত, আমাদের দায়িত্ব হচ্ছে এই চিরকালীন মূল্যবোধগুলোকে রক্ষা করা। কাজে এগুলো একটু করতে হবে। বন্ধু হবেন, খিচখিচ করবেন না। খিচখিচ করার মতো এটা নিজেকে একটু খেয়াল রাখবেন। হয়তো সত্যি সত্যি রাগের কারণ আছে, ছেলেটা এমন করছে, কিন্তু আপনার বাচন ভঙ্গির অভ্যাস যেন খারাপ না হয়ে যায়। এত অভ্যাস আপনার দোষ নয়, আপনার ছেলেটিরই দোষ। এমন আপনাকে বিরক্ত করেছে ছোটবেলার থেকে, কিন্তু হতে হতে আপনি খিচখিটে হয়ে গেছেন, খালি খিচখিচ করছেন। ভালো কথাও যদি আপনি 50 বার বলেন না, নেবেন না ওকে। সেই ওটা নিজের দিকে রাখবেন যে এর সবই তো তপস্যা, সবটাকে তপস্যা হিসেবে, আপনার দোষ নেই। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে কি আপনি খিচখিচে হয়ে গেছেন, একই কথা 50 বার বলছেন। আমরা যেটাকে বলি জ্ঞান 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 করছে, এসব কথা বলি না, পুরো একই ভাঙা কাসর ঘন্টা বাজাচ্ছে। এটা হয়ে গেলে আপনি তো সঠিক কথা বলছেন, কিন্তু আপনার কথা তো নেবেই না, একটা বিরক্তির সম্পর্ক হবে। ওইটা যদি হয়ে যায় না, তাহলে কিন্তু মুশকিল, তাহলে বিপদ হয়ে গেল। এগুলো করবেন। আর আরেকটা হচ্ছে, যা চাইবে তাই কিন্তু দেবেন না। খুব ভালোবাসেন, কিন্তু যা চাইবে তাই দেবেন। অনেক সময় মা বাবা এরকম করে বসেন, সময় দিতে পারছেন না তো, বাবা হয়তো সারাক্ষণ কাজ করছে, বাবার মনের মধ্যে, বাবা হয়তো সকালবেলা 8টায় বেরোচ্ছেন, রাত 12টায় ফিরছেন, বাবার মনের মধ্যে একটা অভাববোধ কাজ করে, এই অভাববোধ না, অপরাধবোধ কাজ করে যে আমার পুত্র কন্যাকে যতটা সময় দেওয়ার দরকার ছিল
ততটা সময় দিতে পারেনি, সেটাকে পোষানোর জন্য যা চাচ্ছে তাই দিয়ে দিচ্ছে। না, দরকার নেই, এগুলো করবেন না। হ্যাঁ, যা প্রয়োজন তাই দেবেন। মাঝে মাঝে একটু একটু মানে মানে কি বলবো, দারিদ্র অভাব্য, তার সঙ্গেও আপনার যতই ক্ষমতা তার সঙ্গে পরিচিত হতে শেখাবেন, চাইলেই দেবেন না। ওগুলো শিক্ষা। পৃথিবীতে যে দুঃখ আছে সেই দুঃখ সম্বন্ধে শিক্ষা দিতে হয়, পৃথিবীতে যে সবকিছু উপার্জন করতে হয় সে সম্বন্ধে শিক্ষা দিতে হয়। আপনার ছেলে যেন পৃথিবীতে যে দারিদ্র আছে, পৃথিবীতে যে বহু মানুষ তার নিচে পড়ে আছে, ছেলে মেয়ে, সে সম্বন্ধে যেন ওয়াকিবহাল হয়। সেজন্য অনেক কিছু দরকার আছে। টিফিন দিয়ে শেয়ার করতে হয়। আপনি টিফিনটা তোমার কে খেলো, ওই কখনো দেবে না কিন্তু, এরকম বলবেন না। হ্যাঁ, বরঞ্চ নিয়ে নিয়েছে, আপনার খারাপ লাগবে অবশ্যই। আপনি ছেলের জন্য টিফিন করে দিয়েছেন, আর ছেলের টিফিনটি যদি অন্য কেউ খেয়ে নেয় তাহলে আপনার খারাপ লাগবে, কিন্তু এটা বলবেন তুমি লুকিয়ে রাখবে, চাইলেও দেবে না। এই ধরনের কোনো ওই যে নেতিবাচক কিছু শিক্ষা দেবেন না। হ্যাঁ, তখন আপনি একটু বেশি করে দিলেন, কি করবেন, অন্য কিছু। তাই কোনোভাবে তার হৃদয় যাতে সংকুচিত না হয় সেটা চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস আজকালকার ছেলে মেয়েদের জন্য প্রয়োজন আছে, এটা দেখা যায় মানে অভিজ্ঞতার থেকে। ওই যে বললাম না, ওরা বুঝতে পারে না, যেটা বললেন যে হঠাৎ আত্মহত্যা করে বসলো, ছোটবেলায় হয়তো বুঝতে পারে, একটু যখন বড় হয়ে গেছে, ধরুন 15-16 বছর 20 বছর, যে কোনো কারণেই হোক, সম্ভবত এই কারণে যে আমরা ছেলে মেয়েদেরকে বেশি সময় দিচ্ছি না, সেই কারণেই ওরা সবসময় বুঝতে পারে না যে মা বাবা সত্যিই ভালোবাসে। সেই জন্য বাস্তব প্রয়োজন হচ্ছে এই যে ভালোবাসার একটু বাহ্যিক এক্সপ্রেশন দেবেন কথায়, এবং কথায় দেবেন। আপনি হয়তো সত্যি সত্যি ও আসছে বলে বসে আছেন, কিন্তু আপনি সেটা বললেন না। আপনি 9টার সময় খেয়ে নেন, প্রতিদিন আসে, ছেলেটা 11টায় এলো, হ্যাঁ, এতক্ষণ আপনি চিন্তা করেছেন, 11টা আসলো, খেতে দিয়ে দিলেন, কিন্তু এই যে এতক্ষণ যে দুশ্চিন্তা করেছেন সেটা বললেন না। একটু কখনো কখনো বুঝে বলতে হবে, তুই একটু না চেষ্টা করবি আগে আসার। হ্যাঁ, বুঝতে পেরেছিস, আমরা তো মা, তো যেভাবে বললেও বুঝতে পারে। ভীষণ চিন্তা হয় যে 2 ঘন্টা আসিসনি, যাতে বোধগম্য ভাবে বলা যায়, খুব বেশি আদিক্ষেতা ওর যেন না ভাবে, ওর যেন মানে সেটা আপনি বুঝে নেবেন। আপনার ছেলে বা মেয়ে আপনার কোন ভাষা বুঝবে, কোন ভাষাটাকে স্বাভাবিক মনে করবে, মানে কোন ভাষাটা প্রকাশ করলে ও আপনার 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 মনোভাবটা তো জেনুইন, কিন্তু আপনার মনোভাবটাতে কোন ভঙ্গিতে কোন ভাষায় প্রকাশ করলে আপনার ছেলে মেয়ে জেনুইন বলে মনে করবে, ঠিক সেইভাবে মাঝে মাঝে কিন্তু আজকালকার দিনে প্রকাশ করার দরকার হয়েছে। ওরা বুঝছে না, যে কোনো কারণেই হোক। প্রধান কারণ হচ্ছে কি, মা বাবা একসঙ্গে আমরা সময় দিচ্ছি না। ওই যে যেটা বললাম না, সপ্তাহে একদিন একসঙ্গে থাকা, একটু সামান্য জায়গায় বেড়াতে যাওয়া। আগের দিনে বাইরে সিনেমা হল থাকতো, অনেক সময় অনেক ভালো ভালো সিনেমা সপরিবারে একবারে সব দেখতাম আমরা বিজ্ঞাপন। এখন আর ওখানে যেতে হয় না, কিন্তু সেগুলোর একটা আলাদা আনন্দ ছিল। কিন্তু এই যে আপনি টিভির সামনে বসে সিনেমা দেখছেন, আর আজকে সিনেমায় যাবেন, সকাল থেকে হচ্ছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, মা বাবা পাশের বাড়ি ভাই বোন সবাই মিলে সিনেমা দেখলাম, কিছুই না, একটা সিনেমা, বেশি খরচও হলো না, একটু বাদাম খাওয়া হলো, ফেরার পথে একটু খাবার খাওয়া হলো। এই যে 2-3 ঘন্টা 4 ঘন্টা একসঙ্গে কাটালেন, এই ব্যাপারগুলো কিন্তু কমে যাচ্ছে। এই ব্যাপারগুলো কমে যাচ্ছে বলেই ছেলে মেয়ের মধ্যে, ছেলে মেয়ে আর মা বাবার মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। মা বাবা হয়তো, বড়রা তো ভুল কম বোঝে, ছোটরাই বেশি ভুল বোঝে, সাধারণত না, বড়রাও ভুল বোঝে, অনেক সময় বুঝতে পারে না। তা এগুলো একটু দেখবেন। সেজন্য ভালোবাসার একটু বাহ্যিক প্রকাশ দিতে হবে। আর ওই যে মধ্যে আছে ইফ এ চাইল্ড, যে বলেছেন তার মধ্যে আছে, স্বামীজির কথার মধ্যে আছে, উৎসাহ দিতে হয়। আপনি ছেলের পড়াশোনা নিয়ে এতই ব্যস্ত, ছেলেটি যেহেতু খারাপ রেজাল্ট করেছে, সে যে একটু ভালো আঁকে, সেই আঁকাটা নিয়ে আপনি কখনো উৎসাহই দেন। এরকম বহু লোক আছে, বহু পরিবার আছে যে উৎসাহ দেয় না করো। হয়তো সে খুব মাটির জিনিস সুন্দর করে, মাটির জিনিস প্রতিমা খুব সুন্দর তৈরি করতে পারে, কোনো আঙুলই দেয় না। তার যা যা ফ্যাকাল্টি হচ্ছে সবকিছুতে আপনি উৎসাহ দেবেন, বেশ ভালো করেছিস তো, একটু বলবেন, তুই তো অনেকদিন আঁকা দেখাসনি আমাকে, এই যদি বলেন তো আপনি বন্ধু হলেন, কিন্তু আজকাল আঁকাটা বন্ধ করে দিচ্ছিস নাকি। এমন ভাবে বলবেন যাতে ওর কাছে বিশ্বাসযোগ্য হয় যে আপনি সত্যি সত্যি। তার জন্য আপনাকে কিন্তু কৌশল করতে হবে, সেই জন্য বুদ্ধি থাকতে হবে, সতর্ক থাকতে হবে, মাথা খাটাতে হবে, কারণ সে একটি পূর্ণ ব্যক্তিত্ব, বাচ্চা ছেলে নয়। বাচ্চা ছেলে নয়। কিভাবে বললে আপনার মনোভাব জেনুইন, কিন্তু আপনার প্রকাশভঙ্গিটার
কোন প্রকাশভঙ্গির মাধ্যমে আপনার মনোভাবটা সত্যি সত্যি প্রকাশ হলে সেও জেনুইন বলে মনে করবে, এরকম জিজ্ঞেস করবেন যে অনেকদিন তো ছবি টবি দেখাসনি। তারপরে এরকম বলবেন যে এরকম প্রশংসা, যা গুণ আছে তার দ্বারা তার সে চাকরি বাকরি পাক বা না পাক, যে কোনো কিছুকে আপনি প্রশংসা করবেন। এই করলে কি হবে জানেন তো, আসল কথা হচ্ছে সে একদম আপনার মনের কাছে যদি থাকে তাহলে সব দিক থেকে আপনি নিশ্চিন্ত, এরকম করবেন। আর বন্ধুর কথা তো বলা হলো, আর এই সবকিছুর মধ্যে হচ্ছে সবকিছু তো আপনি করে ফেলতে পারবেন না, প্রার্থনা করতে হবে। প্রার্থনা করে যাবেন, যা কিছু করবেন তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করবেন ঠাকুরের কাছে। আপনারা সবাই ভক্ত, ভগবানকে বিশ্বাস করেন, কাজেই প্রার্থনা করবেন যে আমার ছেলেটিকে ভালো মন দাও। ভালো মানুষ হওয়া মানে ভালো মনের মানুষ হওয়া, ছেলেটির যেন মনটা ভালো হয়। এরকম আমাদের ভক্তরা আছে, ছোট বাচ্চাকে নাতি হয়েছে দেখাতে এসছে কিছুদিন আগে, নাতি মানে কি হয়, ছেলে হলে সে কি হবে, ঠাকুমা হবে না, ঠাকুমা সে ছেলেকে আর নাতিকে নিয়ে এসছে। সে কিন্তু আমাকে বললো যে মহারাজ আশীর্বাদ করুন যেন মানুষ হয়, এটা বললো। কিন্তু এটা তো আমাদের ভক্তদের মধ্য থেকে মনে আসতে হবে যে আপনি চাইবেন যেন আপনার সন্তান যেন ভালো মনের মানুষ হয়। এই জন্য বাড়িতে আপনাকে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আপনারা অনেকেই, এটা কিন্তু আপনাদের ব্যর্থতা, ঠিক যারা আপনারা এখানে বসে আছেন তাদেরই বলছি না, কিন্তু অনেক মা বাবার ব্যর্থতা যে আপনারা আমাদের কাছে আসেন কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে অনেক সময় আনতে পারেন না। কেন আনতে পারেন না বলুন তো? আপনাদের তো উচিত, আপনারা তো ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসেন, কেন আনেন না? তার মানে হচ্ছে আপনারা ওদের কাছে ঠিক ঠাকুরমা স্বামীজির কথা বলতে পারছেন না, ঠিকভাবে বলতে পারছেন না যে কোন ঠাকুরমা স্বামীজির কোন দিকটা ঠিক নিলে ওদের উপকার হবে। একটু বই কিনে দেবেন, ঠাকুরমা স্বামীজির বই কিনে দেবেন, যেটা একটু পড়ে দেখ, নিজে পড়ে বুঝবেন। নিজেকে পড়তে হবে, নিজেকে পড়লে কি হবে জানেন তো, ওরা যা যা চাচ্ছে তাদের মতন করে কথা বলতে পারবেন। কাজে বাড়িতেও আপনি একটা পরিবেশ সৃষ্টি করবেন। এখানে মোবাইল বাজলে আমি একটা কথা বলি যে মোবাইল বাজতে যতটা শব্দ হয় সবাই কি কাণ্ড এরকম বললে কিন্তু বেশি শব্দ হয়। কাজেই ছেলে উনি যার বেজেছে সে এমনিতেই লজ্জা পাচ্ছে না, বন্ধ করে দেবে। আচ্ছা, তো বাড়িতে একটা পরিবেশ করবেন, এখানে যেমন ধ্যান ট্যান আছে, মাঝে মাঝে আপনারা একটু এগুলো সব কায়দা, রাত্রিবেলা একটু কথামৃত পড়ুন না কেন, সৎভাবে, এগুলো অনেক পরিবার কিন্তু পড়ে। ছেলেটিকে দেখ বললেন যে তুই একটু পড়। ঠাকুর যেমন কায়দা করতেন, প্রথম স্বামীজি ভক্তিমূলক প্রবন্ধ, ভক্তিমূলক শাস্ত্রগুলো পড়তে চাইতেন না। ঠাকুর কি করতেন? ঠাকুর সাংঘাতিক লোক, ঠাকুর আরে আমার জন্য পড়, আগে আমার জন্য পড়, মানে ভক্তিমূলক বলছি, বেদান্তমূলক পড়তে চাইতেন না। স্বামীজি কিন্তু ভক্ত ছিলেন, ঠাকুরের পাল্লায় করে জ্ঞানী হয়েছেন। আমরা অনেকে ভাবি যে স্বামীজি যুক্তিবাদী, স্বামীজি জ্ঞানী আর ঠাকুর কালীকে মানতেন, তা না। স্বামীজি ভক্ত ছিলেন, সব ব্রহ্ম মানতেন না, ঠাকুরের পাল্লায় করে সব ব্রহ্ম মেনেছেন। তা সেরকম আপনারা কথামৃত পড়বেন, একটু ওদেরকে বলবেন একটু পড় না, একটু কৌশল করলে, ভালো কাজের জন্য কৌশল করলে কোনো ইয়ে নেই যে আমার চোখটা খারাপ হয়ে গেছে অতটা রাত্রিবেলায় পড়লে অসুবিধা হয়, এরকম একটু ভালো কাজের জন্য কৌশল করতে পারেন। তুই একটু পড় না, আমাকে শোনা, অতক্ষণ তোর পড়াটা বেশ, উচ্চারণটা ভালো, স্পষ্ট করে পড়। এরকম ভাবে করলে কি হয় জানতে, এইভাবে আপনি এদিকে করে নেবেন। আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, তারপর বাকিটা ঠাকুর দেখবেন, প্রার্থনা। কাজে আসল কথা, কয়েকটা কথা হচ্ছে, এটা মনে রাখবেন, ভালোবাসা তো থাকবেই, অসীম ধৈর্য থাকতে হবে, নেতিবাচক কিছু করবেন না, আপনি আচুরি, নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। ওই পরীক্ষা এসছে বলে ওইটা মনে রাখবেন। যত সিরিয়ালটা আজকেরটা যতই সাংঘাতিক হোক, ওটা দেখা চলবে না। শুধু সিরিয়াল না, সব ক্ষেত্রেই অনেক স্যাক্রিফাইস করতে হবে। আর তাদেরকে বন্ধু বানাবেন, সম্মান দেবেন, একটা পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে যাতে আপনার ছেলে মেয়ে বড় হয়ে ওঠে, নিজের পায়ে দাঁড়াবে। এমন একটা পর্যায়ে আসবে যখন আপনি মুগ্ধ হয়ে ওর পরামর্শ শুনতে পারেন, তার পরামর্শ অনুযায়ী যেন আপনার জীবনও কাটাতে পারেন, এরকম ছেলে মেয়ে আপনাকে তৈরি করতে হবে। তো এরকম করবেন। আর সঙ্গে সঙ্গে
মায়ের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। এখানে ধ্যান ট্যান এসবের কথা আছে, বাড়িতে একটু ধ্যান করবেন, ছেলেকে বলবেন, ছেলে মেয়েদেরকে বলবেন প্রতিদিন একটু ধ্যান কর না, আয় না একসঙ্গে বসে ধ্যান করি, সারা পৃথিবী জুড়ে আজকাল ধ্যান হচ্ছে। এইসব বলে বলে আপনি চেষ্টা করবেন আমাদের এই সনাতন ধারা, অথচ আধুনিক, আধুনিক কিন্তু সনাতন। আমাদের ভাবটা জানেন তো, ভেতরে ভেতরে আমরা একদম সনাতন হব, আর বাইরের দিক থেকে আমরা একদম আধুনিক হব। তাহলে কি হবে, আধুনিক জীবনযাত্রার মধ্যে যে বিষগুলো আছে সেই বিষগুলোর ছাঁকনির মতন বাইরে পড়ে যাবে। একদম খাঁটি আধুনিক জীবনের যা কিছু ভালো জিনিস সেগুলোই খালি আমাদের জীবনে আসবে। কাজেই এইভাবে আপনারা করুন, অবশ্যই সফল হবেন। এবং আপনাদের বাড়ির থেকেই, ঠাকুর তো শুধু সাধুদের জন্য, বেশি করে ঠাকুরমা স্বামীজি হচ্ছে গৃহীদের জন্য, কারণ তাদের সংখ্যা বেশি। তিনি তো সারা পৃথিবীর জন্য আসেন, কাজেই প্রত্যেকটা বাড়ির থেকেই সৎ মানুষ আসবে। স্বামীজি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটা দিন আসবে যে আমাদের ঘরে ঘরে যে নতুন শিশু হবে, সেই শিশুগুলো একেবারে যোগ বিভূতি সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করবে। জন্মের পর থেকে দেখা যাবে তারা এত অ্যাডভান্স সোল যে তাদের মধ্যে যৌগিক ক্ষমতা আছে, এবং সেটার দায়িত্ব কিন্তু আপনাদের উপরে। আপনারা প্রত্যেকটা পরিবার কি পরিবেশ সৃষ্টি করবেন তার উপরে নির্ভর করে হবে। অর্থাৎ অভিভাবক অভিভাবিকাদের উপরেই দায়িত্ব যুগাবতারের, মানে যুগ ধর্মকে সার্থক করা। শেষ করলাম।